শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজ কোথায় কি হলো সব আপডেটগুলো একসাথে জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সাথে তো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 15 ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। বিকেলে নয়াপল্টনের সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপি মহাসচিব বলেছেন, সরকারকে বাধ্য করা হবে খালেদা জিয়াকে মুক্তি দিতে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাকে আটকে রাখা হয়েছে। এ সময় সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কর্মকাণ্ডের জবাব তাদেরকে দিতেই হবে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছে। বর্তমান সরকারের পতন ছাড়া গণতন্ত্রের মুক্তি ও স্বাধীনতা সুনিশ্চিত হবে না বলেও জানান খন্দকার মোশাররফ। আর সমাবেশে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সরকার ভয় পেয়ে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়নি। বলেছেন, রাজনৈতিক কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে এবং এই মুক্তি সাথে সাথে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই সরকার যেহেতু জনগণের সরকার নয়, তাই জনগণের প্রতি তার দায়বদ্ধতা নেই। আজকে বাংলাদেশে গণতন্ত্র আজকে আওয়ামী লীগের বাক্সে বন্দী। অনেক দাবি জানিয়েছি, নির্বাচনে অংশ নিয়েছি। এখন আমাদের একটাই কথা, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং সরকারকে বাধ্য করব। দর্শক, ধানমন্ডিতে দলীয় সভানেত্রী কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি তার বক্তব্যে যাচ্ছে। আদালতের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, আদালতের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। সরকার এটা ধৈর্য ধরে বিষয়টা দেখছে, কারণ বিরোধী দলের সমাবেশ করার অধিকার আছে। সে অধিকার তারা বাস্তবায়ন করবে, সভা সমাবেশ করবে। সভা সমাবেশের উপর কোনো বাধা নিষেধ শেখ হাসিনা সরকার করবে না, এই যাবৎ করে। আজকের সমাবেশে বিএনপি মহাসচিব একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে এবারের সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি প্রমাণ করে যে নির্বাচন ব্যবস্থা এবং সরকারের যে অবস্থান তাতে জনগণের আস্থা নেই। এই কারণে বলেছেন যে সরকার পদত্যাগ করে নতুন নির্বাচনের দাবি করেছেন নিরপেক্ষ সরকারের অধীনে। আমি তার আগে মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করি, আপনার ভোটাররা কোথায় ছিল যে নির্বাচনের আগে 2 সিটি মেয়র প্রার্থী আপনাদের, তাদের সঙ্গে যে জমায়েত, যে বড় বড় বিরাট বিরাট মিছিল আপনারা করেছেন, ইলেকশনের দিন যাদের এজেন্ট কেন্দ্রে আসেন, যারা তাদের এজেন্ট পর্যন্ত কেন্দ্রে আসেন, তো ভোট পাহারা দিলেও কিভাবে? আগে তো বলেছে ভোট পাহারা দেবে। ভোট পাহারার লোকজন, ভোট দেওয়ার লোকজন, তাদের যে ভোট, সে ভোট কেন প্রদত্ত হলো না? সে ভোট কেন তারা দিল না? কোথায় বাধা হয়েছে? এর চেয়ে শান্তিপূর্ণ ইলেকশন কি হয়? আমি তো মনে করি যে সার্বিক যে ইলেকশনটা হয়েছে, এটা স্বস্তিদায়ক একটা ইলেকশন। আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্তির আর কোনো পথ খোলা নেই। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। বিকেলে দলীয় কার্যালয়ে নাসিমান ভবনের সামনে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেছেন তারা। নেতারা বলেন, হামলা মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বেগম খালেদা জিয়ার কারা মুক্তির শপথ নিয়ে রাজপথে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আন্দোলনকে জোরদার করার উদ্বেলিত আন্দোলনের আহ্বান জানাচ্ছে। চেয়ারপারসনের মুক্তির জন্য প্রস্তুতি নিতে নিতেই 2 বছর পার করল বিএনপি। নানা প্রতিকূলতায় লক্ষ্য পূরণ তো দূরের কথা, জোরালো আন্দোলনই গড়ে তুলতে পারেনি দলটি। 2 বছর ধরে কারাগারে থাকার আরেকটা বড় কারণ দলের সাংগঠনিক দুর্বলতা। তৃণমূল কর্মীরা মনে করছেন, সিটি নির্বাচন সহ নানা প্রতিকূলতায় বেগবান হয়নি খালেদা জিয়ার মুক্তি আন্দোলন। আবার বিএনপির সিনিয়র নেতাদের আপোষকামী মনোভাবকেও অনেকেই দুষছেন। বিশ্লেষকরা বলছেন, আদালতের বিষয়ে রাজপথে সুরাহা হলে আস্থাহীনতা বাড়বে বিচার বিভাগের প্রতি।
বিএনপির সাংগঠনিক দুর্বলতা, বিশেষত তাদের নেতৃত্বেরই। একদিকে স্ট্যান্ডিং কমিটিতে আছে হতাশা, কর্মীরা ক্ষিপ্ত। এই মামলায় তাকে কনভিকশন দেওয়ার মতো ম্যাটেরিয়াল সেখানে ছিল না। এখানে তো স্পেসিফিক্যালি দুর্নীতি জড়িত কারণে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, চার্জশিট হয়েছে। যদি তিনি যে জামিন পাওয়ার যোগ্য হন তাহলে বিচারিক প্রক্রিয়ায় তার জামিন হওয়া উচিত। আন্দোলনের মাধ্যমে যদি তাকে মুক্ত করতে হয় তাহলে তো এটা আমাদের এই যে ভেঙে পড়া প্রশাসনিক কাঠামোর প্রতিফলন। ভোটাধিকার হরণের দায়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। অন্যথায় টেনে নামানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খালেদা জিয়ার কারাবাসের 2 বছর উপলক্ষে প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিরোধী দলের বিরুদ্ধে 1,35,000 মামলা দেওয়া হয়েছে। বলেছেন, হিংসার রাজনীতি থেকেই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক দেওয়ার যে অপচেষ্টা চালিয়ে এসছো এবং যেভাবে দুর্নীতি, যেভাবে কুশাসন, যেভাবে মানুষের বিরুদ্ধে অত্যাচার চলছে, এটা মানুষ আর মেনে নেবে না। অর্থাৎ যারা প্রহসন করে এসছে তাদেরকে এখন সময় এসছে সহজ ভাষায় বলা, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের মুক্তির আইনি সহায়তার জন্য ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতি অনুরোধ করতেও দলটির প্রতি পরামর্শ দিয়েছেন তিনি। সকালে গণস্বাস্থ্য কেন্দ্রে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আজকের দিনে মনে করি যে খালেদা বিএনপির উচিত হবে তারা কামাল হোসেনকে অনুরোধ করা, মইনুল হোসেনকে অনুরোধ করা, তারা যাতে দুজনে মিলে খালেদা জিয়ার মুক্তির জন্য রিভিউ করেন। আমি মনে করি তার জামিন না দেওয়াটা অত্যন্ত অহেতুক অন্যায় কাজ। এটা প্রমাণ করে আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বাঙালির স্বাধীনতা সংগ্রামে বাম সংগঠনগুলোই প্রধান ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ইমিরেটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। তবে নিজেদের মাঝের বিভক্তির জন্য বাম শক্তি মুক্তিযুদ্ধ পরবর্তী নেতৃত্বে আসতে পারেননি। দুপুরে রাজধানী গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে মাওলানা ভাসানীর কাগমারি সম্মেলন স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। এই যে সংগ্রাম, মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামে বামপন্থীদের ভূমিকাই প্রথম, বামপন্থীদের ভূমিকাই প্রধান, বামপন্থীদের ভূমিকাই ছিল নিয়ামক। কিন্তু বামপন্থীরা সেইটাকে নেতৃত্ব দিতে পারেনি। নেতৃত্ব দিতে পারতেন মাওলানা, কিন্তু বামপন্থীরা তার থেকে বিচ্যুত হয়ে গেছিলেন। না, এই যে সেই মুক্তির সংগ্রাম ভিন্নভাবে লেখা হতো। ইতালিতে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে আমিরাত এয়ারলাইন্সের একটি বিমানে যাত্রা করে দুবাই হয়ে আজ সকাল 8টায় ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। আর ইতালির প্রধানমন্ত্রী জোসেফ কোন্তের আমন্ত্রণে গত মঙ্গলবার রোমে যান শেখ হাসিনা। সফরে ইতালির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথেও সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক ও রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেলরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু চীন ফেরত নয়, সব ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই তথ্য জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেছেন, গত 24 ঘন্টায় করোনা সন্দেহে আরও 3 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতার জন্য বিমানবন্দরে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিমানবন্দরে স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা আজকে সকাল পর্যন্ত 8,484। গত 24 ঘন্টায় আমরা আরও 3টি নমুনা পরীক্ষা করেছি। এতে করে সর্বমোট 53টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনার ফলাফল হিসেবে আমরা বলতে পারি এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি নেই। আশকোনা হজ ক্যাম্পে অন্যরকম দিন পার করছেন চীন থেকে আসা বাংলাদেশিরা। সবার নিরাপত্তার স্বার্থে সাময়িক বন্দি জীবন হাসি মুখে মেনে নিয়েছেন তারা। দিনের বেশিরভাগ সময় গল্প, খেলাধুলা আর আড্ডায় কেটে যাচ্ছে। চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের নিবিড় তত্ত্বাবধানে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন তারা। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী হাসপাতাল করার তাগিদ চিকিৎসকদের।
শারীরিক সুস্থ হয়ে মানুষ থাকার জন্য যে যে প্রয়োজন দরকার, খাওয়া দাওয়া থেকে শুরু করে তার মেডিকেল চিকিৎসা সব কিছু আমাদেরকে পর্যাপ্ত দিয়ে যাচ্ছে। আতঙ্কে কোনো লাভ হবে না। আতঙ্ক মাঝখান থেকে যে ঘটনাটা ঘটাবে সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে ব্যাহত করবে। একটা স্পেস দরকার যেখানে আমরা কোয়ারেন্টাইন লোকজনকে রাখতে পারবো, এবং এখানে কখনো কখনো ম্যাসিভ অ্যামাউন্টের লোক রাখতে হতে পারে, কোনো 10 জন 15 জায়গায় এরকম 300 লোককেও রাখতে হতে পারে। সো সেরকম জায়গা আমি আশা করি যে ভবিষ্যতে সরকার চিন্তা করবেন যে এরকম একটা জিনিস আমাদের তৈরি করা। শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি হচ্ছেন চীন ফেরত এক শিক্ষার্থী, তাকে আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন গেল মাসে 29 তারিখ চীন থেকে দেশে আসেন তিনি, এবং সে সময় শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় নীলফামারীর ডোমারে নিজ বাড়িতে যান ওই শিক্ষার্থী। হঠাৎ শ্বাসকষ্ট হয়, পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেলে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন শিক্ষার্থীর দেহ থেকে নমুনা নিয়ে পাঠানো হয়েছে ঢাকায়। রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, তো আমাকে বলছে আব্দুল আমার এই সমস্যা হচ্ছে, যার জন্য আমরা মেডিকেলে আসলাম, যে যদি এরকম কোনো সেল থাকে বা যদি এই বুকের সমস্যাটার জন্য যদি কিছু ট্রিটমেন্ট দেওয়া যায়, এই জন্য আমরা মেডিকেলে আসলাম। তার জ্বর নাই, শুধু একটু শ্বাসকষ্টের কথা বলতেছে। তো আমরা এখন আইসোলেশন ইউনিটে তাকে ভর্তি করায় তার চিকিৎসা কাজ শুরু করবো আর কি। চীনের হুবেই প্রদেশ থেকে ফিরতে আগ্রহী 171 বাংলাদেশিকে আপাতত ফেরাতে চায় না সরকার। আর এই অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী বলছেন করোনার প্রাদুর্ভাব রুখতেই এটি করা হচ্ছে। বলেছেন বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারটি তারা ইতিবাচকভাবেই ভাবছিলেন, কিন্তু চীনে যাওয়া ফ্লাইট আর পাইলট ক্রু সবাইকে কোয়ারেন্টাইন করে রাখতে হচ্ছে। আর এমন অবস্থায় আরেকটি ফ্লাইট পাঠানো কেবল ব্যয়বহুলই নয়, সংকটপূর্ণ। এর আগে এনআরবি গ্লোবাল কনফারেন্স নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এখন যারা আসতে চাচ্ছেন আমরা তাদের আনতে চাই, কিন্তু আমাদের যে বিমান আগে গিয়েছিল সেই বিমানে যারা ক্রু গিয়েছিলেন তারা সবই এখন কোয়ারেন্টাইনের মধ্যে বসে আছে। চায়না ডু নট ওয়ান্ট টু স্প্রেড দিস ডিজিজ এনিওয়ে, এই ভাইরাসটা কোথাও তারা চায় না। আমরা তো আনতে পারি না, কারণ আমরা এখন ফ্লাইট পাঠাতে পারবো না, কোনো ফ্লাইট, এবং কেউ যেতেও রাজি না। চীনে অবরুদ্ধ উহানে করোনা ভাইরাসে এক মার্কিন নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। গেল 24 ঘন্টায় রেকর্ড 86 প্রাণহানির পরে ছোঁয়াচে এই ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 723 জনে। শনিবার সকাল পর্যন্ত চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা 34,546, সর্বাধিক আক্রান্ত 25,000 হুবেই প্রদেশে। এছাড়া আরও 25 দেশে শনাক্ত করা হয়েছে ভাইরাসে আক্রান্ত 270 জন রোগীকে। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্র সহযোগিতার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। করোনা ভাইরাস আতঙ্কে মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে বিলাসবহুল ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেসে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। আতঙ্কিত 4,000 আরোহী বের হতে চাচ্ছেন, কিন্তু ভূখণ্ডে সংক্রমণ এড়াতে কোয়ারেন্টাইনে থাকায় নিরুপায় তারা। সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকলেও 1-2 জন থেকে সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা এসে পৌঁছেছে 64-তে। এখান থেকে বের হতে চাই আমরা। চীনের উহান থেকে সব দেশ নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে, তাহলে আমরা কেন এখানে আটকে আছি? জাহাজের বাতাসে ভাইরাসটি মিশে গেছে বলে চিকিৎসকদের আশঙ্কার কথা জানতে পেরেছি। তাই শুরুতে তেমন কিছু মনে না হলেও এখন ভয় পাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ যেন পিছুই ছাড়ছে না অস্ট্রেলিয়ার। অবশ্য এবার দাবানল বা বন্যা নয়, বাদুড়ের হামলার শিকার হয়েছে দেশটির একটি শহর। কুইন্সল্যান্ডের ছোট্ট শহর ইংহামের প্রতিটি কোনায় কোনায় বাদুড়ের দখল। রীতিমতো ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। নগরবাসী এই পরিস্থিতিকে বলছেন বাদুড়ের টর্নেডো। বাদুড় থেকে জলাতঙ্ক জাতীয় রোগের সংখ্যা থাকলেও অস্ট্রেলিয়ান আইনে বাদুড় বিপন্ন প্রাণী বলে কঠোর অবস্থানে যেতে পারছে না প্রশাসন। গাছ কেটে বা ধোঁয়া ছড়িয়ে বাদুড় তাড়ানোর চেষ্টা চলছে। এটা খুবই দুঃখজনক যে এভাবে থাকতে বাধ্য হচ্ছি আমরা। বাচ্চাদের একা কোথাও পাঠাতে সাহস পাই না। উপদ্রব দিন দিনই যেন বাড়ছে। এভাবে জীবনযাপন সত্যি মুশকিল, প্রচন্ড বিরক্তিকর। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা গড়ে তুলতে র্যালি আয়োজন করেছেন 2বারের অস্কার জয়ী অভিনেত্রী জেনি ফন্ডা। লস অ্যাঞ্জেলেসে ফন্ডার নেতৃত্বে র্যালিতে অংশ নেয় হাজারো মানুষ, এবং ফন্ডার এই আন্দোলনের সমর্থন দিতে আসেন জোকার ছবির মূল অভিনেতা জোয়াকিন ফিনিক্স সহ বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হয়ে গেল গুলশান হেলথ ক্লাবের বার্ষিক বনভোজন। শহরের কোলাহল আর নগরের ব্যস্ততা ছেড়ে সকাল থেকে পরিবার পরিজন নিয়ে আনন্দে ভাসেন ক্লাবের সদস্যরা। ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম স্বরচিত কবিতা পাঠ করেন, গান পরিবেশন করেন দিনাত জাহান মুন্নি, আতিক রহমান। সদস্যরা সোনারগাঁও পর্যটন নগরীর লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, লোকজ মেলা ও পানাম সিটি ঘুরে দেখেন। গুলশান হেলথ ক্লাবের উপদেষ্টা MA ওয়াহিদ, ATM এনায়েতুল্লাহ এবং সভাপতি আলহাজ MA কাদের খান এই বনভোজনের সার্বিক অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেন। বনভোজনে বিশেষ আয়োজন ছিল রাফেল ড্র। শেষ হলো দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট বিকেল 5টায় সম্পন্ন হয়। বিধানসভার 70 আসনের জন্য লড়ছেন 672 প্রার্থী। 1,48,00,000 ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগের হার 45%। গণমাধ্যম জরিপে রাজ্যের ক্ষমতাসীন আম আদমি পার্টির জয়েরই আভাস দেওয়া হয়েছে। তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির সাথে। আর এই নির্বাচনের ভোট গণনা এবং ফল প্রকাশ হবে 11 ফেব্রুয়ারি। ভারতের অমৃতসরে শিখদের ধর্মীয় নেতাগুরু হর রাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী গোল্ডেন টেম্পল। মন্দিরে চলছে বিশেষ প্রার্থনা, ঝলমলে আলোকসজ্জার আতশবাজির ঝলকানি দেখতে শহরটিতে পর্যটকদের ভিড় বেড়েছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালের রোববার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এবং ফাইনালের আগে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ফেভারিট মানছেন বাংলাদেশ দলপতি আকবর আলী। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে ভারতের 18 জয়ের বিপরীতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জয় 3টি ম্যাচে। পচেফস্ট্রুমের সানওয়েস্ট পার্কে খেলাটি শুরু হবে রোববার দুপুর 2টায়। আর বাংলাদেশ অধিনায়ক আকবর আলী ও তার দল নির্ভার, তার সব চাপ নাকি ভারতীয়দের উপর। পচেফস্ট্রুমের সানওয়েস্ট পার্কে 240 থেকে 260 স্কোরকেই চ্যালেঞ্জিং ধরা হচ্ছে ফাইনালের আগে। এদিকে শুধু ফাইনাল নয়, বর্তমান দল চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে বলে বিশ্বাস করেন 2016 যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের আগ্রাসন আর 3 বিভাগের সাফল্যে আত্মবিশ্বাসী টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। ওদের 3টা ডিপার্টমেন্টে খুব ভালো খেলছে, বিশেষ করে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টিমের জন্য। আর অবশ্য আশা করি অবশ্যই ওরা চ্যাম্পিয়ন হয়ে আসবে, এটাই আমার প্রত্যাশা এবং আমাদের দেশের মানুষের প্রত্যাশা। প্রতিপক্ষটা চিন্তা না করে নিজেদের বেস্ট খেলাটা খেললেই আমার মনে হয় জয় সম্ভব। আর পাশাপাশি মার্শাল্লাহ আমাদের বোলাররা বলেন বা ব্যাটসম্যানরা বলেন খুব ভালো ফর্মে আছে। ইভেন আমাদের ফিল্ডিং সাইড যথেষ্ট ভালো। 2010 সালে সোনাক্ষী সিনহা আত্মপ্রকাশ করেছিলেন বলিউড সিনেমায়। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সোনাক্ষীকে। একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি, তাই বক্স অফিসের নিরিখে একটি রেকর্ড গড়েছেন সোনাক্ষী। গত এক দশকে তার অভিনীত সিনেমা 1500 কোটি রুপি আয় করেছে। আর এই পর্যন্ত সোনাক্ষী অভিনীত 4টি সিনেমা পৌঁছেছে 400 কোটির ক্লাবে। বলিউডের ইতিহাসে তিনি তৃতীয় অভিনেত্রী যিনি এমন সাফল্য অর্জন করতে পেরেছেন। এবারে সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে ঘুরে আসতে চাই, কারণ আজ সাপ্তাহিক ছুটির দিন, দেখে আসতে চাই সেখানকার অবস্থা। নাজমুল হোসেন সহকর্মী যোগ দিয়েছেন আমার সাথে। নাজমুল, সাপ্তাহিক ছুটির দিন, গতকাল ছিল শিশু প্রহর, আজ বিকেলে বইমেলায় পাঠক দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর আজ কতগুলো নতুন বই বের হয়েছে সেটাও একটু জানিয়ে দিবেন। প্রথমে বলে রাখি যে 201টি কিন্তু বই আজকে অমর একুশে গ্রন্থমেলায় এসেছে এবং এখন পর্যন্ত 841টি বই এসেছে এবারের বইমেলায়। যেহেতু এবার বইমেলার পরিসর অনেক বেড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পাঠকরা হাঁটা চলা, বই দেখার সব দিক থেকে তারা এখন সুযোগ পাচ্ছেন। আমার পেছনে যারা আসছেন নতুন যারা পাঠক, এখন যারা বইমেলায় এসেছেন, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, উপচে পড়া ভিড় বলতে যে চিত্রগুলো আমরা বিগত বছরগুলোতে দেখেছি, সেই চিত্র কিন্তু এবারের অমর একুশে গ্রন্থমেলায় কিন্তু আমরা দেখিনি। কারণ মানুষের ভিড় আছে, মানুষ অনেক আসছেন বই কিনতে, বই পড়ছেন, অনেকে দেখছেন। তো সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে যে বিষয়টি হচ্ছে যে যেহেতু এবার পরিসর বেড়ে গিয়েছে, এই জন্য কিন্তু হাঁটা চলা করছেন মানুষ, তাদের অফুরন্ত সুযোগ এবং তারা বই কেনার জন্য যে ধরনের বই পছন্দ করেন সব কিছু কিন্তু পাঠকের উপরে নির্ভর করছে। তবে যারা প্রকাশক রয়েছেন তারা বলছেন যে সেই অর্থে বিক্রি যেভাবে বলা যায়, সেই বিক্রিটা কিন্তু এখনও তারা কাঙ্ক্ষিত টার্গেট পূরণ করতে পারছেন না। তারা বলছেন যে আরও কয়েকদিন পরে কিন্তু তাদের বিক্রি জমে উঠবে, বই বিক্রি। আর শিশুদের বইয়ের ব্যাপারে
বেশি বিক্রি হচ্ছে, বিশেষ করে কবিতার বই কম বিক্রি হচ্ছে, এমনটা বলছেন অনেক প্রকাশক। সবকিছু মিলিয়ে যে অমর একুশে গ্রন্থমেলায় যে ধরনের চিত্র আমরা দেখেছি বিগত বছরগুলো, একই রকম চিত্র। আর আজকে কিন্তু শৈত্যপ্রবাহ রয়েছে, সেই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু যারা বই মেলা আসছেন পাঠকরা, তারা নিশ্চয়ই সেটি একটি কারণ। আর মাত্রই তো আজ 7ম দিন বইমেলার, নিশ্চয়ই দিন যত বাড়বে বিক্রিবাট্টাও বাড়বে, দর্শনার্থীদের সংখ্যাও বাড়বে। অনেক ধন্যবাদ নাজমুল যোগ দেবার জন্য। এদিকে বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে কোমলমতিদের পদচারণায় মুখর ছিল সকালের মেলা প্রাঙ্গণ। সকাল 11টা থেকে শুরু হয়ে এই আয়োজন চলে দুপুর 1টা পর্যন্ত। ছুটির দিন হওয়ায় বইমেলা জুড়েই শিশুদের সরব উপস্থিতি, বাবা মায়ের হাত ধরে পুরো প্রাঙ্গণ ঘুরে বেড়ায় শিশুরা। তাদের জন্য বিশেষ এই আয়োজন থাকায় অভিভাবকরাও খুশি। সকাল 11:30টায় শিশু চত্বরে এসে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শিশুদের সাথে সময় কাটান। মেলায় সিসিমপুরের চরিত্রগুলোর সাথে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে। এইদিকে খেলাটার জন্য অনেক ভালো লাগছে। সিসিমপুরে খেলতে এসেছি, আরম টুকটুকি দেখতে। অনেক বই কেনার সঙ্গে ওদের সাথে পড়বো। হারুমকে দেখতে আসছি। ভূতের গল্পের বই বেশি পড়ি। কমিকগুলো পড়তে কেমন অনেক ভালো লাগে। এখন একটা কমিক নিয়ে ঘুরছি। অ্যাডভেঞ্চারাস, ডিটেকটিভ, এই বইগুলো বেশি ভালো লাগে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। আর এজন্য তাদের জীবনমান উন্নতির জন্য দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ নানা পরিকল্পনা নিয়েছিলেন। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় কৃষক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এবং পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন জিএম কাদের। আরও বলেন, এরশাদ ছাড়া কেউই কৃষকের উন্নয়নে কাজ করেনি। অনুষ্ঠানে কৃষক দলের নবনির্বাচিত নেতাদের সম্মাননা দেন তিনি। সমস্ত সম্পদের মূল আসছে আমাদের কৃষকের তরফ থেকে এবং এই কৃষকদেরকে বাঁচাতে হবে। এই কৃষক শ্রেণীর মানুষ আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি তারা বিভিন্নভাবে বঞ্চিত। এটাই হলো বাস্তবতা। এইটা থেকে উনি পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। সেই জন্যই বলেছিলেন 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আওতাধীন চান্দগাঁও থানা ও ডাবলমুরিং থানা কমিটি বাতিলের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। বিকেলে নগরীর দেওয়ানহাট এলাকায় শেখ মুজিব রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ডাবলমুরিং থানাধীন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এই সময় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়েও দেয়। শুক্রবারও শেখ মুজিব রোড এবং চান্দগাঁও এলাকায় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন বঞ্চিতরা। নানা আয়োজনে পালিত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিকেলে রাজারবাগ পুলিশ লাইনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, সীমিত জনবল নিয়েই ঢাকাকে অপরাধ মুক্ত করার চেষ্টা চলছে। এছাড়া বঙ্গবন্ধু যে পুলিশ বাহিনীর স্বপ্ন দেখেছিলেন তা ধীরে ধীরে রূপান্তর হচ্ছে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। শত সীমাবদ্ধতা সত্ত্বেও শান্তি ও শপথে বলিয়ান হয়ে নাগরিকদের জীবনকে সংঘাতহীন, নির্ভয় এবং নিশ্চিন্ত করতে ঢাকা মহানগর পুলিশের 34,000-এর বেশি সদস্য বদ্ধপরিকর। আমরা পুলিশ নিয়ে যেই চিন্তা করছি, বঙ্গবন্ধু যেই পুলিশের আহ্বান করেছিলেন, তিনি স্বাধীনতার পরে ঘুরে ঘুরে সেই পুলিশ আজকে বাংলাদেশ সেই পুলিশের রূপান্তরিত করছে। গাজীপুরের টঙ্গীতে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক বিউটি পার্লার কর্মী। এই ঘটনায় দায়ের করা মামলায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারে বলা হয়, শুক্রবার রাত 12টার দিকে বিয়ের দাওয়াত খেয়ে ছোট ভাইয়ের সাথে চেরাগালি এলাকা থেকে রিকশা নিয়ে বাসায় ফিরছিল ওই কিশোরী। হিমারদিঘি এলাকায় পৌঁছালে কয়েকজন তার পথ আটকায় একটি কারখানার সামনে ছোট ভাইকে বেঁধে রেখে কিশোরীর উপর নির্যাতন চালানো হয়। আসামিরা আদালত 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই টঙ্গী পূর্ব থানার হিমারদিঘি নেটল টাটা ফ্যাক্টরির পাশ থেকে আমরা 2 জন ধর্ষক সহ মোট 4 জন আসামি ও ভিকটিমকে উদ্ধার করি। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোরী গণধর্ষণ মামলার 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, দিনাজপুর থেকে শ্রীমঙ্গলে ঘুরতে আসে মেয়েটি শুক্রবার শহরের বদ্ধভূমি এলাকায় ঘুরতে যায়। সেখানে তাকে 2 সহযোগী সহ গণধর্ষণ করে ইয়াকুব নামে এক বখাটে। ঘটনায় 3 জনকে আসামি করে মামলা করে তার স্বজনরা। ইয়াকুব সহ 2 জনকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুল মাঠ ফুঁড়ে ওঠা বালু পানিসহ গ্যাস উদ্গীরণ কমেছে। বাপেক্স আর পেট্রো বাংলা জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সেটি পর্যবেক্ষণ করবেন তারা। কাল প্রতিবেদন দেওয়া হবে, এরপরেই জানা যাবে এটি পকেট নাকি স্থায়ী গ্যাস। বুধবার শেরেবাংলা স্কুল মাঠে নলকূপ বসাতে গিয়ে 500 ফুট বোরিং করার পরে বিকট শব্দে গ্যাসের সাথে পানি আর বালু উঠতে শুরু করে এবং সতর্কতা হিসেবে সাথে সাথেই বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। বনানীর টিএনটি কলোনির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 250 ঘর ভস্মীভূত হয়েছে। এতে নারী শিশুসহ বস্তির 1.5 থেকে 2,000-এর বেশি মানুষ এখন খোলা আকাশের নিচে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে 30 কেজি চাল এবং নগদ 2,000 টাকা অর্থ সহায়তার ঘোষণাও দেওয়া হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগুনে আহত হয়েছে 2 জন। সব চলে গেছে বাজানা, যা 18 বছর ধরে আমি এই বস্তি। কেউই কিছু নিয়ে বাড়ি হইতে না, যার যার জীবন নিয়ে সে বাড়িছে। যা আছে সবই করছে, টাকা পয়সা জীবনের যা আছে সব। 5টা ইউনিট আপ্রাণ চেষ্টা করে আগুন নির্বাপনের চেষ্টা করে এবং সকাল 7টায় আমরা সম্পূর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হই। উচ্ছেদ করার একটা পরিকল্পনা আছে। কোনো সময় দেখা যাচ্ছে যে অবৈধ যে গ্যাস লাইন বা অবৈধ ইলেকট্রিসিটি লাইন সেখান থেকেও কিছু শর্ট সার্কিটে আগুনগুলি জ্বলে। তবে কোনোদিন আমরা কিন্তু দেখি নাই যে জোরালোভাবে তদন্ত সাপেক্ষে আসল ঘটনাগুলা কি। এখন 2,000 টাকা পাচ্ছেন এবং 30 কেজি চাল পাচ্ছেন এক একজন। ওই পাশাপাশি আমরা ওই এনজিওরা দিচ্ছেন হান্ডি পাতিল। নগরীর চাঁদগাঁও চট্টগ্রাম কিন্ডারগার্টেনে আয়োজিত 3 দিনব্যাপী বিজ্ঞান ও বইমেলা আজ শেষ হয়েছে। সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম পিয়াসি। এ সময় তিনি শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞানের চর্চায় আরও অধিক মনোনিবেশের তাগিদ দেন। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরেন। মেলায় নুরুল ইসলাম শিক্ষা পরিবার সহ প্রায় 25টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশ নেয়। তোমাদের প্রত্যেকের প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদের ছেলে মেয়ে যদি স্কুলে না গিয়ে থাকে তাদেরকে উদ্বুদ্ধ করো, স্কুলে নিয়ে আসার জন্য, কলেজে নিয়ে আসার জন্য এবং বালিকা নাবালিকা বিবাহ না দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করো। আমাদের প্রজেক্টের নাম হলো বর্জ্য হতে রক্ষা। এটা আমাদের বর্জ্য ধ্বংসস্তূপ থেকে রক্ষা করবে। কোনো ড্রাইভারকে বা যে এটা আমার সেন্সর বেস প্রজেক্ট যেখানে ইউজ করা হবে সেটাকে সেই ব্যক্তিটাকে সতর্ক করা আমার প্রজেক্টের মূল উদ্দেশ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি এবং জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পশ্চিম 16 শহরে। সকালে আমিন জুট মিল সিবিএর উদ্যোগে 7 নম্বর ওয়ার্ডে এই সভা হয়। এ সময় বক্তারা বলেন, রাজনীতি আজ অপরাজনীতির দিকে ধাবিত হচ্ছে। এ অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাসবাদ দূর করতে হবে। মতবিনিময়ের সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিটন। বগুড়ার দুপচাঁচিয়ে আগুনে পোড়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে এবং পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি কোলগ্রাম এলাকার বাসিন্দা সেলিম। একই এলাকার প্রবাসী স্ত্রী রূপালীর সাথে সেলিমের পরকীয়া চলছিল। নানাভাবে ব্ল্যাকমেইল করে বিয়ের জন্য রূপালীকে চাপও দেয় সে। রাজি না হওয়ায় সেই ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে দেয় সেলিম। এতেই ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে রূপালী এবং তার বাবা। জিজ্ঞাসাবাদের জন্য রূপালী এবং তার বাবাকে আটক করেছে পুলিশ। হাত পা বেঁধে তার পুরো মাথা, মুখমণ্ডল সহ চওড়া স্কচ টেপ দিয়ে একদম মোড়ানো হয়েছে, যেমনিভাবে মমিকে মুড়িয়ে রাখা হয় যেন সে চিৎকার করতে না পারে বা কথাবার্তা বলতে না পারে। পরবর্তীতে তাকে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। যমুনা গ্রুপের হাত ধরে দেশের ফ্যাশন জগতে যুক্ত হলো আরও একটি নতুন নাম, হুর দ্য ফ্যাশন ব্র্যান্ড। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দেশের শীর্ষ র্যাম্প মডেলরা তুলে ধরেন হুরের বৈচিত্র্যময় পোশাক। বর্ণাঢ্য এই ফ্যাশন শো স্টপার ছিলেন অভিনেত্রী জয়া আহসান। যমুনা ফিউচার পার্কের ফ্যাশন ব্র্যান্ড হুরের আউটলেট উদ্বোধন হবে 28 ফেব্রুয়ারি। আমাদের ইচ্ছা আছে আমাদের লনটাকে ইন ফিউচারে এক্সপোর্ট করা। সো এফোর্ডেবল প্রাইসে বাংলাদেশের মানুষরা বাংলাদেশের লনই এরপর থেকে পড়তে পারবে। আমাদের ছেলেমেয়েরা আমাদের ফ্যাশন ব্যবহার করবে, আমাদের ফ্যাশনের কাপড় ব্যবহার করবে। বাংলাদেশের উৎপাদিত পণ্য, সুতা, কাপড় দিয়ে পোশাক আশাক এবং তার সঙ্গে
ফ্যাশন যুক্ত করে বাজারজাত করার এই উদ্যোগটা সচ্ছলতার লক্ষ্য। পাকিস্তান এবং ইন্ডিয়ান প্রোডাক্টগুলোকে বাংলাদেশ থেকে সরায়ে লোকাল প্রোডাক্টটাকে কিভাবে ব্যবহার যোগ্য করা যায় এই উদ্দেশ্য নিয়েই এই হুর প্রোডাক্ট নিয়ে আমরা এসেছি। বাইরের থেকে ভালো এখানে তৈরি করে যদি আমরা এই দেশেই যদি আমরা তৈরি করে মানে সেল করি, সেটা আমরা বাইরেও দিতে পারি। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে ভ্যালিকে স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় সাময়িক এশিয়া ওয়ান। একই সাথে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। গতকাল ব্যাংককে ভ্যালি ও মোহাম্মদ রাসেলের হাতে এই পদক তুলে দেওয়া হয়। সময় রাসেল বলেন, এই সম্মাননা দেশে কমার্স খাত এবং গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রামে ইউসিবি ব্যাংক লিমিটেড কদমতলী শাখার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে শুক্রবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে এবং জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকটির নিরাপত্তা প্রহরীকেও আটক করা হয়েছে। তিনি বলেছেন, রাতে নিরাপত্তা প্রহরীকে চায়ের সাথে চেতনানাশক কিছু খাইয়ে অজ্ঞান করা হয় এবং ঘটনার সাথে তার সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই আটক করা হয়েছে। তবে কি পরিমাণের টাকা চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। চট্টগ্রামের পটিয়ায় টাইগার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পটিয়ার মিল্কহর ক্লাব। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠেই খেলা হয়। ফাইনালে হাটহাজারী ফরহাদাবাদ ক্লাবকে 1-0 গোলে হারিয়ে ট্রফি জিতে নেন পটিয়া মিল্কহর ক্লাব। পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। পাকিস্তানে শিশুদের ধর্ষক, যৌন নিপীড়ক এবং হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করেছে পার্লামেন্ট। শুক্রবার নিম্নকক্ষে এই প্রস্তাবটি পেশ করেন মন্ত্রী আলী মোহাম্মদ খান। পবিত্র কুরআনে নির্দেশিত বিধান এক্ষেত্রে অনুসরণীয় বলেও উল্লেখ করেছেন তিনি। শিশুদের ধর্ষণ, যৌন নিপীড়ন এবং হত্যার বেশ কিছু ঘটনায় গেল কয়েক বছরে একাধিকবার প্রবল জনরোষের মুখে পড়েছে পাকিস্তান সরকার, যদিও প্রস্তাবের নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সাথে দ্বন্দ্বের জেরে বার্সেলোনা ছাড়বেন না লিওনেল মেসি, এমনটাই বিশ্বাস সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলার। ম্যান সিটির বসের মতে বার্সাতেই অবসর নেবেন মেসি। মেসি বার্সেলোনার ফুটবলার, আশা করি মেসি বার্সাতেই থাকবে। তাকে নিয়ে বেশি কথা বলবো না, কারণ সে আমার ক্লাবের খেলোয়াড় নয়। তবে আমার বিশ্বাস বার্সেলোনাতেই অবসর নেবেন লিও। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদা সম্পন্ন সম্মাননা অস্কার। 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে অস্কারের 92তম আসর। অস্কারের এই আসরে বিরল এক রেকর্ড গড়েছেন অভিনেত্রী স্কারলেট জোহানসন। একই সাথে 2টি ক্যাটাগরিতে তিনি মনোনয়ন পেয়েছেন। ম্যারেজ স্টোরি সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং জোজো র্যানবিট সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর নমিনেশনে জায়গা করে নিয়েছেন স্কারলেট। তার আগে এই বিরল রেকর্ড গড়েছেন মাত্র 11 জন অভিনেত্রী। আগামী 5 বছরে উদ্যোক্তা তৈরি বা স্টার্টআপের মাধ্যমে 10 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। পরোক্ষভাবে কাজের সুযোগ হবে আরও 50 লাখের। আর এই জন্য স্টার্টআপ খাতে তহবিল গঠন সহ নীতি সহযোগিতা প্রয়োজন। রাজধানীতে এই সংক্রান্ত দিনব্যাপী আলোচনায় সব কথাই জানিয়েছেন উদ্যোক্তারা। আর এই উদ্যোগ এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের $2.5 কোটি তহবিল গঠন জরুরি বলেও মনে করেন আলোচকরা। 2025 সালের মধ্যে সরাসরি 10 লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তারা জানিয়েছেন। দেশে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ বাড়ছে। প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে 1,311 কোটি টাকা। বাংলাদেশের ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায় গত ডিসেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক লেনদেন করেছে 40,647 কোটি টাকা। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ে শুধু লেনদেনই নয়, যুক্ত হচ্ছে বিভিন্ন নতুন নতুন সেবা, যার ফলে দিন দিন গ্রাহক সংখ্যাই বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে মোট 16টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে জড়িত। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিটেন্স এসেছে 30,95 লাখ টাকা। হাওরের পানি দেরিতে নামায় ফসল রক্ষা বাঁধের কাজ দেরিতে শুরু হয়েছে, এমনটি জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বলেছেন, সময় বেঁধে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পাশাপাশি তদারকি করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। সময় মতো কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
পানি নামতে দেরি হয়েছে, কাজটা দেরিতে শুরু হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। আমরা টার্গেট দিয়েছি, এর ভিতরে কাজ শেষ করতে হবে। আমরা চাপ সৃষ্টি করছি, আমরা মন্ত্রণালয় থেকে, পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা কমিটি করে দিয়েছি। সরকারের সদিচ্ছার কারণে পরীক্ষা কেন্দ্রে নকল বন্ধ হয়েছে, পাশাপাশি রোধ করা গেছে প্রশ্ন ফাঁস। সকালে খুলনায় এক অনুষ্ঠানে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জনসম্পদের রূপ দিতে হবে বলে বলেছেন শিক্ষামন্ত্রী। কারিগরি শিক্ষা হলে সেই কারিগরি শিক্ষা নিয়ে একজন শিক্ষার্থী তার জীবনকে গড়ে তুলতে পারে। তার জন্যে কর্মজীবনে যেমন অনেক সুযোগ, চাকরির বাজারে যেমন অনেক সুযোগ, আবার নিজেরও অনেক কিছু করবার তার সেই দক্ষতা সে পেতে পারে। 3 সেশনে 4 শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে ইতিহাসে, কিন্তু কাগজে কলমে ওই বিভাগের অনুমোদনই নেই। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিতরা তাই পূর্ণাঙ্গ বিভাগের দাবিতে মাঠে নামে। আর এর মধ্যেই খবর আসে পূরণ হবে না চাওয়া, কারণ আগামীতে বন্ধ হবে ভর্তি কার্যক্রম। এমন সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজ 3য় দিনের মতো আন্দোলন চলছে। 6 বছর পর বা 5-10 বছর পর আমরা যদি ভার্সিটিতে আসি, আমাদের পরিচয় কি? এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, কিন্তু আমরা সার্কুলারে দেখছি যে এটা একটি ইতিহাস বিভাগ। আমরা ইতিহাস ডিপার্টমেন্ট খোলার জন্য প্রস্তাব দিয়েই রাখছি, পরের বার আবার সেও প্রায় 2.5 বছর হয়ে গেছে। 3 বছর ডিগ্রি দেবে, তারপরে বন্ধ হয়ে যাবে, এটা তো ছাত্ররা টলারেট করবে না। শিক্ষার্থীরা যেহেতু দেখছে যে তাদের অনুমোদন নাই, তো তারা একটু বিচলিত যে অনুমোদনটা যত তাড়াতাড়ি আনা সম্ভব। চট্টগ্রামে আগামী 10 ফেব্রুয়ারি থেকে এমএ আজিজ স্টেডিয়ামে জিমনেশিয়াম চত্বরে শুরু হবে অমর একুশে বইমেলা। 29 ফেব্রুয়ারি পর্যন্ত যা চলবে। এবারে বইমেলায় ঢাকার 118টি এবং চট্টগ্রামের 40টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা স্টল থাকছে 205টি। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মুক্তিযোদ্ধা পরিবারের স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে চট্টগ্রামে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। তারা বলেছেন 1971 সালে 31 মার্চ হালিশহর মধ্যম নাথপাড়ায় পাক হানাদার বাহিনীর নৃশংসতায় প্রাণ হারায় 43 জন নিরস্ত্র মুক্তিকামী মানুষ। কিন্তু স্বাধীনতার এত বছর পরও এসব পরিবার কোনো সহযোগিতা পায়নি, এমনকি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতিও দেওয়া হয়নি। দ্রুত তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পূর্ণ মর্যাদা দেওয়ার দাবি জানান বক্তারা। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় বসবাসকারী ভূমিহীন 24,000 পরিবারের জমি বন্দোবস্তি বাস্তবায়ন সহ শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে এই সমাবেশ করা হয়। চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সীতাকুণ্ড আসনের সাংসদ মোহাম্মদ দিদারুল আলম এমপি। বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক প্রয়াত সুরিন্দর কাপুরের নামে সড়কের নামকরণ করা হয়েছে মুম্বাইয়ে। 2 ছেলে অভিনেতা অনিল কাপুর ও পরিচালক বনি কাপুর সহ সড়কটির নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছে পুরো কাপুর পরিবার। ছিলেন অর্জুন কাপুর, সোনম কাপুর, জাহ্নবী কাপুর সহ পরিবারের উত্তরসূরিরাও। এবার হোয়াইট হাউস থেকে বহিষ্কার হয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। অভিশংসন ইস্যুতে বিপক্ষে সাক্ষ্য দেয় এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিশংসন থেকে উতরে যাওয়ার পরেই জোরে সোরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি। অপরদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন অভিযুক্তরা। আমাদের সদস্যদের পেন্টাগনে ফিরিয়ে আনছি, কারণ প্রত্যেক সেনা কর্মকর্তাকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান লক্ষ্য। এ বিষয়ে সব বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো যুক্তরাষ্ট্র একটা পরিবারের মতো, সেই সম্পর্ক আরও বাড়াতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ দেশপ্রেমী পারে ভবিষ্যতের উন্নয়ন ঘটাতে। এছাড়া দেশের উন্নয়নে তৈরি করা হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র। ভারী বৃষ্টিপাত এবং বন্যার কবলে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম উপকূলের রাজ্য ওরেগন তলিয়ে গেছে অঞ্চলটির বেশিরভাগ রাস্তাঘাট। জারি করা হয়েছে জরুরি অবস্থাও। স্থানীয় প্রশাসন বলছে গেল 48 ঘন্টা টানা বৃষ্টিপাতের কারণে শহরের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর পানির উচ্চতা বেড়েছে এবং যার ফলে বহু বাড়িঘর তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাও। এরই মধ্যে শুরু হচ্ছে উদ্ধার অভিযান। দুর্গতদের দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা।
প্রত্যন্ত অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে চলছে 2 দিনব্যাপী লোক সংস্কৃতি উৎসব। এতে চট্টগ্রামের মাইজ ভান্ডারি গান, ভাওয়াইয়া, মারফতি এবং বাউল সঙ্গীত পরিবেশন করছেন বিভিন্ন অঞ্চলের শিল্পীরা। আয়োজকরা জানিয়েছেন, লোক সংস্কৃতি জাতির শেকড় আর অস্তিত্বের সন্ধান দেয়, শত বৈচিত্র্যের মাঝেও ঐক্যের সুর শেখায়। সপ্তমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে সমাজ সমীক্ষা সংঘ। এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।